নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনাদের জন্য প্রতীক স্পিক্স। আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ড একটি ইম্পর্টেন্ট মিউচুয়াল ফান্ড। সাধারণত আমরা এটাকে ইগনোর করে চলে যাই। আমরা সবসময় ইকুইটি মিউচুয়াল ফান্ড এবং হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে থাকি, কিন্তু ডেট মিউচুয়াল ফান্ডে একটা অদ্ভুত সুবিধা রয়েছে, যেটাকে আমরা এরকম যখন মার্কেট ক্র্যাশ হয় তখন আমরা সেটাকে মিস করি। কিন্তু ডেট মিউচুয়াল ফান্ড খুবই একটা উপযোগী ফান্ড। সেই ফান্ড সম্পর্কে আজকে ডিটেলে আলোচনা করব। যারা আমাকে নতুন দেখছো, প্রথমবারের জন্য দেখছো, তাদের কাছে একটু অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ডেট কথার অর্থ হচ্ছে যে আমরা এমন সিকিউরিটিসগুলোতে ইনভেস্ট করব যেগুলোর উপরে আমরা ইন্টারেস্ট পাবো। ঠিক আছে, ডেট মানেই হচ্ছে লেন্ডিং টাইপের একটা ব্যাপার। তো এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলো মেনলি ইন্টারেস্ট রেটের উপরে নির্ভর করে। কীরকম? সাপোজ সরকারের কিছু টাকার প্রয়োজন রয়েছে, তো সেক্ষেত্রে সরকার কী করে, অলওয়েজ টাকা ছাপায় না, কারণ টাকা ছাপালে পরে কারেন্সির ভ্যালুয়েশন কমে যায়। তো সরকার কী করে, ধার নেয়। কার থেকে ধার নেয়? ইন্টারন্যাশনাল ব্যাংক রয়েছে, তার থেকে ধার নেয়। এবং অনেক সময় সরকার কী করে যে আমরা ইন্টারন্যাশনাল ব্যাংকের কাছে যাবো না, পাবলিকের থেকে টাকা ধার নেব। সেক্ষেত্রে কী করে, তারা কিছু বন্ড ইস্যু করে এবং সেই বন্ডগুলোর উপরে একটা ইন্টারেস্ট রেট সে দেয়। সাপোজ 9% সে ইন্টারেস্ট দেবে এবং সেই বন্ডটাকে বিক্রি করে দেওয়া হলো। সরকার সেই বন্ডের পরিপ্রেক্ষিতে টাকা ওঠায় এবং মান্থলি কিংবা কোয়ার্টারলি কিংবা ইয়ারলি সে সুদ সেখানে দেয়। এটাকে বলা হয় গভর্নমেন্ট বন্ডস। এরকমই যখন কোনো প্রাইভেট কোম্পানি টাকার প্রয়োজনে এরকম বন্ড ইস্যু করে, তখন তাকে বলা হয় কর্পোরেট বন্ডস। এগুলো সবই ডেট, মানে ধার, পাবলিক থেকে ধার নেওয়া। তো ডেট মিউচুয়াল ফান্ড মেনলি এই ধরনের ইনস্ট্রুমেন্টের থ্রুতে কাজ করে। এর মধ্যে কী থাকতে হবে? কর্পোরেট বন্ডস আমি কথা বললাম, গভর্নমেন্ট বন্ডসের কথা বললাম, পিএসইউ বন্ডস হয়। যে পিএসইউ কোম্পানিগুলো রয়েছে, যেমন এনএইচপিসি একটা ভালো উদাহরণ, যেখানে মাঝে মাঝেই তারা দেখবেন নীতিন গডকরি মাঝে মাঝে বলে মেরে পাশ পয়সে কা কমি নেই। ও কী করে, এরকম বন্ড ইস্যু করে, সেই বন্ডের থেকে টাকা ওঠায় এবং সেখানে সুদ দেয়। এক্ষেত্রে গভর্নমেন্টের অনেক সুবিধা রয়েছে, এখানে ব্যাংকের কাছে যেতে হয় না। যেরকম ইস্যুয়েন্স হবে সেই হিসাবেই যতটুকু প্রয়োজন ততটুকুই তারা ইস্যুয়েন্স করবে এবং আমার নতুন হয়ে পরে পট করেই চলে আসে। এবং একটা বেশ চাহিদা থাকার জন্য কখনো প্রবলেম হয় না যে আমরা এই সময় লোন পাবো কি না, স্যাংশনের প্রয়োজন রয়েছে কি না, এইসব জিনিসগুলো থেকে বাঁচা যায়। কারণ কি, কিছু কোম্পানি হতে পারে কর্পোরেট কোম্পানি যাদের হয়তো সেরকম বড় ফান্ডের প্রয়োজন, কিন্তু সেরকম গুডউইল নেই, সেক্ষেত্রেও তারা কর্পোরেট বন্ড ইস্যু করে। তো এই ক্ষেত্রে কর্পোরেট বন্ড কিংবা গভর্নমেন্ট বন্ডের ভেতরে মেইন যে ইনকামের সোর্স সেটা হচ্ছে ইন্টারেস্ট। এছাড়া কী হয়, এছাড়া একটা ক্যাপিটাল গেনও হয়। সাপোজ আমি এনএইচপিসির একটা বন্ড কিনেছি, সেখানে প্রতি 3 মাসে আমাকে 10% করে দিচ্ছে। এবার আমি চাচ্ছি যে আমি এটাকে বিক্রি করে দেবো। ঠিক আছে, বিক্রি করে আমার কোনো কাজ রয়েছে। তো যেহেতু এটা চাহিদা মার্কেটে খুব বেশি, আমার পারচেস একটা বন্ডে যদি 1000 টাকা হয়, আমি 1050 টাকা বিক্রি করতে পারি। যেরকম আমরা শেয়ারদের দাম বাড়ে কমে, সেরকম বন্ডেরও দাম বাড়ে কমে। তার মানে শুধুমাত্র ইন্টারেস্ট নয়, এখানে একটা ক্যাপিটাল গেনও কাজ করে। ইন্টারেস্ট আর ক্যাপিটাল গেন, এই দুটোই হচ্ছে মেইন অস্ত্র মিউচুয়াল ফান্ড, ডেট মিউচুয়াল ফান্ডের থেকে ইনকামের। ডেট মিউচুয়াল ফান্ডগুলো কী করে, ট্রেজারি বিল হোক, গভর্নমেন্ট বন্ড হোক, কর্পোরেট বন্ড হোক, পিএসইউ বন্ড হোক, এগুলোতে ইনভেস্ট করে এবং যারা বেশি ভালো রেটিংয়ে, বেশি ভালো ইন্টারেস্ট রেটে মানে বন্ড ইস্যু করছে, তাদের বন্ডগুলোকে কেনে এবং সেখান থেকে ইনকাম হয় এবং সেটা ধীরে ধীরে বাড়ে। তো এখানে বন্ডের উপরে যখন আমরা, ডেটের উপরে যখন আমরা ইনভেস্ট করছি, তখন ডেটের ডিসঅ্যাডভান্টেজগুলো বুঝতে হবে। এখানে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে যে আমার থেকে টাকা নিল সে যদি টাকা ফেরত না দেয়, তো আমার ডিফল্টার একটা রিস্ক থাকে। এবং ডিফল্টারের রিস্ক যখন হয়ে যায়, যখন ডিফল্ট হয়ে যায়, তখন পুরো টাকাটাই চলে যায়। এবার কথা হচ্ছে, তাহলে তো এটা তো ইকুইটির থেকে বেশি রিস্কি হতে পারে, ইকুইটির থেকে বেশি রিস্কি হতে পারে। কিন্তু এই জিনিসটাকে রেগুলেট করার জন্য একটা রেটিং সিস্টেম রয়েছে। যদি কেউ এমনি কর্পোরেট বন্ড কিনো, তাদেরকে আমি বলবো অলওয়েজ AAA রেটিং দিয়ে কিনবে। রেটিংগুলো কীরকম হয়? AAA হয়, AA+ হয়, AA হয়, B+ হয়, BBB হয়। তো এরকম রেটিং রয়েছে উপর থেকে নিচ অবধি। তো বেশিরভাগ সময় ভালো রেটিং যেগুলো, সেগুলো ডিফল্ট করে না। আর গভর্নমেন্ট কোয়ান্টিটিগুলো ওইভাবে ডিফল্ট হয় না। বড় লার্জ প্রাইভেটগুলো ওইভাবে ডিফল্ট হয় না, মানে খুবই রেয়ার কেসে দেখা যায় যে ডিফল্ট হয়েছে। আর যদি রেটিং ভালো হয়, তার মানে সে পেমেন্ট করার, যেমন আমাদের সিভিল স্কোর থাকে, আমরা কত ভালো লোন পেমেন্ট করি, সেরকম ওর মানে রেটিং থাকে তাদের। তো সেই রেটিং অনুযায়ী সে সুদ দেয়। এবার এখানে একটা জিনিস বোঝা রয়েছে, যার রেটিং ভালো হবে সে বেশি সুদ দেবে না, সে 8% থেকে 9%-এর ভেতরে দেবে। যার রেটিং একটু খারাপ থাকবে সে বেশি সুদ দিয়ে লোককে অ্যাট্রাক্ট করবে, যাতে সে তার থেকে লেন্ডিং নিতে পারে, সে যাতে তার কর্পোরেট বন্ডটা বিক্রি হয়। সেজন্য দেখবেন নাভি, বিভিন্ন এই ধরনের কোম্পানিগুলো রয়েছে যারা লোন, ইনস্ট্যান্ট লোন দেয়, তাদের কর্পোরেট বন্ড বিক্রি হয়, যেগুলো 12%, 10%, 11% দেয়। তো সেগুলোতে ডাইরেক্ট যদি ইনভেস্ট করতে যাও তো একটু রিস্কি। কিন্তু আমরা যে ডেট মিউচুয়াল ফান্ডের থ্রুতে এরকম ইনভেস্ট করি, তো মিউচুয়াল ফান্ড যখন তৈরি হয়, তার একটা মিউচুয়াল ফান্ডের ম্যানেজার থাকে,
যে বিভিন্ন ধরনের ফান্ডগুলোকে একত্রিত করে এবং সেখানে ও যেরকম যেরকম সুদ ইন্টারেস্ট পায় সেই হিসেবে ওটাকে বাই করে, হাইগুলোকে লোগুলোকে ছেড়ে দেয়, মানে ও ম্যানেজ করতে থাকে কন্টিনিউয়াস। তো এই যে প্রসেস আর এই যে সিস্টেম, এটাই হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড। এখানে ইকুইটিতে ইনভেস্ট হবেই না, ক্যাশে থাকতে পারে, ফিক্সড ডিপোজিটও থাকতে পারে, এবং বন্ডে থাকবে, ট্রেজারি বিলসে থাকবে, এইরকম সিকিউরিটিসে থাকবে যেটা লো রিস্ক হয়। তার মানে এখানে যে আমরা রিটার্ন পাবো সেটাও লো হবে। কতটা লো হবে? একটা অন অ্যান অ্যাভারেজ আমি বলতে পারি 6-10% ভেতরে পাবে, তবে 6-7 ম্যাক্সিমামই পাবে। যে 10% কিংবা 12%-এর একটা দুটো উদাহরণ আমি দেখেছি, সেগুলো খুবই রেয়ার। সেটা এবছর দিয়েছে, হয়তো পরের বছর দেবে না। সেই জন্য ফিক্সড ডিপোজিটের রিটার্নিং পাওয়া যায়। তাহলে পরে কথা হচ্ছে, তাহলে আমরা ফিক্সড ডিপোজিটই করে নেব। আমরা এখানে কেন এত সময় নষ্ট করছি? কারণ এখানে মিউচুয়াল ফান্ডের কথা হচ্ছে, এবং মিউচুয়াল ফান্ডের কিছু এক্সট্রা সুবিধা রয়েছে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। ফিক্সড ডিপোজিট কী করে? একটা টাইম ফ্রেমকে লক ইন করে দেয়। এখানে কোনো লক ইন পিরিয়ড নেই, ঠিক আছে? যদি আমার মনে হয় যে আমি ইনভেস্ট করব এবং আমি মার্কেটের সাথে জড়িত থাকব এবং আমার টাকাকে আমি এমন একটা ফান্ডে রাখবো যেই ফান্ডটিতে লো রিস্ক থাকে এবং কিছু সময়ের জন্য রাখবো, ঠিক আছে? সেই সময়ের হরাইজন আমার উপরে রয়েছে। আমি 1 মাসের জন্য রাখতে পারি, আমি 3 মাসের জন্য রাখতে পারি, আমি 1 বছরের জন্য রাখতে পারি। সেই হিসাবে যখন আমি রাখবো, তখন আমি লো রিস্কে ইনভেস্ট করবো। সেটা ডেট মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করে থাকি। আর যখন আমরা ফিক্সড ডিপোজিট করতে যাই, সেখানে কী হয়, আমরা মাঝখানে ভাঙতে গেলে কিছু চার্জেস দিতে হয়। এখানেও কিছু চার্জেস রয়েছে। এখানে চার্জেসের মধ্যে এক্সপেন্স রেশিও থাকছে, যেটা খুবই কম থাকে, এবং এক্সিট লোড থাকে, কখনো কখনো থাকে না। একজন কমেন্ট করেছিল যে থাকে লিকুইড ফান্ডের ক্ষেত্রে থাকে, কিন্তু এখানে কিছু এমন ফান্ড রয়েছে যেখানে খুবই কম হয়, ঠিক আছে? এবার এরকম ইনস্ট্রুমেন্টে আমরা কখন ইনভেস্ট করব? যখন আমাদের স্বল্প সময়ের জন্য টাকাকে কোথাও রাখার প্রয়োজন রয়েছে, যাতে টাকাটা গ্রো হতে থাকে, কিংবা আমরা কোনো একটা বড় কর্পাস বানাতে যাচ্ছি। সাপোজ আমার একটা রয়েছে, আমি একটা বাড়ি কিনবো, তার জন্য আমি ডাউন পেমেন্ট করবো 10 লাখ টাকা। তো 10 লাখ টাকাকে আমি গ্রো করাতে যাচ্ছি, কিন্তু আমি শুধু ফিক্সড করে দিলে আমি অন্য জিনিসেই এমার্জেন্সিতে আমি ইউজ করতে পারবো না। তো সেরকম যদি আমার মেন্টালিটি হয়, তাহলে আমি এরকমভাবে সেখানে টাকা রাখতে পারি। ডেট মিউচুয়াল ফান্ডে কত প্রকারের হয়? এটাতে অনেক প্রকারের রয়েছে, যেরকম ইউটিলিটি পারপাস রয়েছে সেরকম রয়েছে। তা আমি মেনলি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। সময়ের উপরে, একটা হচ্ছে টাইপের উপরে, মানে কী ধরনের ইনস্ট্রুমেন্ট ইনভেস্ট করে, আর হচ্ছে কত সময়ের জন্য ইনভেস্টার থাকে। দুই হিসাবে ভাগ করেছি। সবার প্রথমে চলে আসে ওভারনাইট ফান্ড। তার মানে ওভারনাইট মানে কি? এক রাতেই শেষ হয়ে যাওয়ার কথা। এদের ভ্যালিডিটি মোটামুটি 1 সপ্তাহের ভেতরে থাকে। তো তার মানে খুবই যদি কম সময়ের জন্য রাখতে হয়, তাহলে এগুলোতে ইনভেস্ট করা যেতে পারে, ওভারনাইট ফান্ড। এরপরে হচ্ছে আলট্রা শর্ট ডিউরেশন ফান্ড। এটা হচ্ছে 2 থেকে 3 মাসের ভেতরে যেটা ফান্ডটা থাকে, সেটা হচ্ছে আলট্রা শর্ট ডিউরেশন ফান্ড। মানে এই শর্ট ডিউরেশন ফান্ড বলতে এটাতে ইনভেস্টার থাকতে পারে, লোকে কন্টিনিউ ইনভেস্টার থেকে যেতে পারে, কিন্তু এর এক্সিট লোড কিংবা যেগুলোই এক্সপেন্স রেশিও ক্যালকুলেট হবে, আলট্রা শর্ট ফান্ডের হিসেবেই, এই 10 ইয়ারের হিসেবেই ক্যালকুলেট হবে। এরপর হচ্ছে শর্ট ডিউরেশন ফান্ড। 3 থেকে 6 মাসের ভেতরে শর্ট ডিউরেশন ফান্ড রয়েছে। মিডিয়াম ডিউরেশন ফান্ড 6 থেকে 1.5 বছর, 2 বছর এরকম থাকে। আর একটা থাকে লং ডিউরেশন ফান্ড, যেটা 5 বছরের মতন একটা হরাইজন থাকে, 2 থেকে 5 বছর। তার মানে আমরা যখন 2 থেকে 5 বছরের লিকুইড ফান্ড চুজ করব, বুঝতে হবে সেখানে এরকম বন্ডই ফান্ড ম্যানেজার চুজ করে রেখেছে, যেগুলো লং টার্মে ভালো রেজাল্ট দেবে। আর যখন আমরা শর্ট ডিউরেশন ফান্ড কিংবা ওভারনাইট ফান্ডে ইনভেস্ট করবো, তার মানে ফান্ড ম্যানেজার এমনই ফান্ড ধরে রেখেছে যেগুলো ওভারনাইট এক্সপায়ারি হবে, ঠিক আছে? যেগুলোতে খুবই কম রিটার্ন আসবে। একটু বেশি রিটার্ন নিতে গেলে পরে ওই লং ডিউরেশন ফান্ডের দিকে যেতে হবে। এরপরে বলি যে কীরকম ইনস্ট্রুমেন্টের উপরে ইনভেস্ট হচ্ছে জন্য কীরকম নাম হয় আর কি। প্রথমে চলে আসে গিল্ট ফান্ড। যদি গভর্নমেন্ট সিকিউরিটিজের উপরে অনলি ইনভেস্টেড হয়, তাহলে তার নাম হচ্ছে গিল্ট ফান্ড। তো এগুলো খুব সিকিওর, খুবই লো রিটার্ন এবং খুবই লো রিস্ক। তো এরকম ফান্ড যদি কারো পছন্দ হয়, তারা এখানে ইনভেস্ট করতে পারে। এরপরে হচ্ছে ব্যাঙ্কিং এবং পিএসইউ ফান্ড। যেরকম নাম রয়েছে, ব্যাঙ্কিং এবং পিএসইউ কোম্পানির বিভিন্ন কর্পোরেট বন্ডসের উপরে এরা ইনভেস্ট করে, এবং যেরকম রিটার্ন হয় সেই হিসাবেই রিটার্ন পাওয়া যায়। এরপরে হচ্ছে কর্পোরেট বন্ড ফান্ড। কর্পোরেট বন্ড মানে প্রাইভেট কোম্পানিগুলো যেগুলো বন্ড ইস্যু করে, সেগুলোতে ইনভেস্টেড থাকবে। এটা একটু হাই রিস্কি হয়, মানে ইকুইটির থেকে অনেক কম রিস্কি, কিন্তু বন্ডের ভেতরে একটু হাই রিস্কি হয়। তো এবং রিটার্নটা একটু ভালো পাওয়া যায়, কেন কি রেটিংগুলো একটু হয়তো কম বেশি হয়। সেই রেটিংটা একটু দেখে পোর্টফোলিওতে কতগুলো বন্ড রয়েছে এবং তাদের রেটিং কীরকম হচ্ছে সেটা একটু দেখে ইনভেস্ট করা ভালো। তবে যারা লো রিস্ক পছন্দ করে, তাদের জন্য এটা একটু ভালো রিটার্ন দিতে পারে। এরপর হচ্ছে লিকুইড ফান্ড। লিকুইড ফান্ড আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি। লিকুইড ফান্ডের
ভেতরে আমরা স্বল্প সময়ের জন্য পয়সাকে রাখতে পারি। এবং অনেক সময় অনেকে কী হয় যে একটা কোথা থেকে লেন্ডিং করে পয়সা নিয়ে ইনভেস্ট করছো, যেটা হওয়া উচিত না, কিংবা হয়তো নিজেরই অনেক বড় টাকা ইনভেস্ট করছে এবং মার্কেট থেকে এই মুহূর্তে ডাইরেক্ট ইনভেস্ট করতে চাচ্ছ না মার্কেটে, এবং টাকাটা পড়ে থাকলে বাড়বে না। সেই সব ক্ষেত্রে যদি মনে হয় ইনভেস্ট করতে, তোমরা লিকুইড ফান্ডে ইনভেস্ট করতে পারো। এবার কথা হচ্ছে আমরা আলটিমেটলি ডেট মিউচুয়াল ফান্ডকে কেন বেছে নেই। প্রথম কথা, লো রিস্ক। সবাই সবসময় হাই রিস্কে থাকতে পারে না। যারা একটু এল্ডারলি পিপল রয়েছে, যারা একটু সিনিয়র সিটিজেন রয়েছে, তাদের ক্ষেত্রে এতটা হাই রিস্কে চলা সম্ভব না। এবং আমি বলবো যারা রিটায়ারমেন্টের খুব কাছাকাছিও, তাদেরও একটা মেজরিটি হিস্সা রাখা উচিত ডেট মিউচুয়াল ফান্ডে। ডেট মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওকে স্টেবিলিটিতে, সাপোজ তোমার 10 লাখের যদি পোর্টফোলিও থাকে, তাতে যদি 2 লাখ তোমার ডেট মিউচুয়াল ফান্ডে থাকে, অ্যাটলিস্ট তুমি যেন 2 লাখ কোথাও যাচ্ছে না, ধীরে ধীরে বাড়বে। যদি আমরা গত 6 মাসের রিটার্ন দেখি, ইকুইটি মিউচুয়াল ফান্ড মাইনাসে চলে গেছে, সেসব ক্ষেত্রে এই জিনিসটা হবে না। ঠিক আছে, সেসব ক্ষেত্রে একটু স্টেবিলিটি তোমরা পাবে। 2, যদি আমার বড় কর্পাস তৈরি করতে হয় এবং আমি চাচ্ছি একটু ভালো রিটার্নও তৈরি হতে হবে, কিন্তু আমি ফিক্সড ডিপোজিটকে আমি চুজ করছি না। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা কর্পোরেট বন্ড চুজ করতে পারো, কর্পোরেট বন্ড মিউচুয়াল ফান্ড চুজ করতে পারো, কিংবা ব্যাঙ্কিং পিএসইউ যে ফান্ডটা রয়েছে ডেট ফান্ড, সেটাকে চুজ করতে পারো। এখানে বেশ ভালো রিটার্ন পাবে এবং বেশ ভালো তৈরি হবে। থার্ড, অল্প সময়ের জন্য যদি আমরা রাখতে চাই, 3 মাসের হরাইজনে যদি রাখতে চাই, 1 সপ্তাহের হরাইজনে যদি রাখতে চাই, 2 সপ্তাহের, সেসব ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডগুলোতে যদি আমরা ডাইরেক্ট ইনভেস্ট করি, আমাদের চার্জেস একটু বেশি কাটে। আমরা যদি লোড চার্জেসের উপরে ইনভেস্টমেন্ট করতে চাই, তাহলে পরে ডেট মিউচুয়াল ফান্ড ভালো। কোনো লকিং পিরিয়ড নেই, লকিং পিরিয়ড না থাকার জন্য এটা খুবই প্রেফারেবল শর্ট ডিউরেশনের জন্য। তো মোটামুটি এই কয়েকটা রিজনের জন্য আমরা ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।